নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। ওরা বিশ্বাস করে লাল ফিরবে, ওরা বিশ্বাস করে হাল ফিরবে। লালের হাল ফেরানোর দায়িত্ব যার কাঁধে, তার নাম মোহাম্মদ সেলিম। ছাত্রজীবন থেকে রাজনীতি করছেন, রাজনীতির সমস্ত সোপানে লড়াই করেছেন, জিতেওছেন, কিন্তু জীবনের সবথেকে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা সম্ভবত তিনি এখন করছেন। বাংলায় সিপিএমের হাল ফেরাতে তার মন্ত্র সামনে থেকে লড়াই করতে হবে, তারুণ্যকে গুরুত্ব দিতে হবে। সিপিআইএমের রাজ্য সম্পাদক নিজেও লড়াই করছেন একদম সামনে থেকে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী তিনি। সোজা সাপটায় মুখোমুখি মোহাম্মদ সেলিম। সেলিমদা, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার প্রথম প্রশ্ন, সিপিএম মানে বৃদ্ধতন্ত্র, সাদা চুলের নেতাদের ভিড়, তারপরে এলেন মোহাম্মদ সেলিম। এবারের লোকসভা ভোটে সিপিআইএমের প্রার্থী তালিকার দিকে তাকালেই বোঝা যাচ্ছে ফারাকটা। এক ঝাঁক নতুন মুখ, তারুণ্যের ভিড়। বদল তো হলো, দিন বদল কি হবে? দিন বদলের আগাম বার্তা তো এটাই। শুধু নির্বাচনে বা প্রচারে বা প্রার্থী তালিকায় শুধু কেন, বছরটা শুরু হয়েছে ইনসাফ ব্রিগেড দিয়ে, ইউথ ব্রিগেড, তারুণ্যের ভিড়। তুমি তার আগে যে বৃদ্ধতন্ত্র এগুলো বললে, এগুলো এক দশক আগের কথা। এই এক দশকে গঙ্গা থেকে অনেক জল বয়ে গিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সিপিআইএম সে নিজেকে রিইনভেন্ট করেছে। পার্টি হিসেবে আমরা রিপোজিশন করেছি নিজেকে, অর্গানাইজেশনটাকে রিভ্যাম্প করেছি। এবং এটা একদিনে হয় না। যে তারুণ্যের জোয়ার দেখছো, সেটা তো তৈরি করতে হয়, তৈরি করার মাঠ ময়দান লাগে। তাহলে রাজ্যব্যাপী এবং দেশব্যাপী যে অন্যায় শুধু মাথা ছাড়ে ধরে না, গেড়ে বসেছে, তাকে উপড়ে ফেলার জন্য যে যৌবনের শক্তি দরকার ছিল, তারা যৌবনের দূত হিসেবে আসলো। এবং এখন আর এই প্রশ্নগুলো কেউ করে না, বরঞ্চ উল্টোটা করে। গোটা দেশের মধ্যে একমাত্র পার্টি সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, যে গর্ব করে বলতে পারে তার একটা ব্যাটালিয়ন আছে যারা ফ্রেশ ক্রপস, নতুন। বাকিদের মধ্যে সব রিসাইকেল এলিমেন্ট, যারা রুটি নিয়ে, রুজি নিয়ে, হক নিয়ে লড়াই করবে অন্যের বিরুদ্ধে। এটা আমাদের সিপিএম বলে নয়, গোটা বিশ্বে সব সময় যখনই কোনো মেজর চেঞ্জেস এসছে, সেখানে ইউথ ড্রাইভিং ফোর্স। স্বাধীনতা আন্দোলনে তাই হয়েছে। যে স্বাধীনতা আন্দোলনের কর্মীদের তুমি দেখো, নেতৃত্বের দেখো, শহীদদের তালিকা, তাদের বয়সে কি ছিল? তার মানে আপনি বলতে চাইছেন সেলিমটা, যে তৃণমূল কংগ্রেস বা বিজেপি যারাই হোক না কেন, তাদের দলে সেভাবে যুব ভিড়টা নেই। ভিড় হয়তো আছে, কিন্তু লিডারশিপ সেখান থেকে উঠে আসছে। তৃণমূল নামটা কেন হয়েছিল বলো তুমি? গ্রাসরুট। কারণ কংগ্রেসে থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন যুব কংগ্রেসে তিনি নেত্রী হিসেবে, যে পাত্তা পাচ্ছে না। মোহাম্মদ সেলিম নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন ছাত্রাবস্থা থেকে। সেখান থেকে যুব, মাত্র ৩৩ বছর বয়সে রাজ্যসভার সাংসদ। সেই কারণে কি আপনার তারুণ্যের উপর এত ভরসা? না, কমিউনিস্ট হলে, প্রগতিশীল হলে, বামপন্থা বিশ্বাস করতে হলে, ডেমোক্রেটিক হতে হলে তোমাকে ইউথকে অগ্রাধিকার দিতে হবে। যে কোনো প্রফেশনে যেখানে ইউথরা এসছে, সেই সব প্রফেশনগুলো রাইজ করেছে। যেটাকে লোকে একেবারে ঠাকুমার রেসিপি বলে ধরে রেখেছে, ক্লোজ, সেখানে কিন্তু সেটা আসেনি। যে তুমি বলো ফাইন্যান্স, আইটি, এমনকি আগেকার দিনে কি হতো, মেডিকেল ইঞ্জিনিয়ারিংও লোকে এক্সপিরিয়েন্স লোককে খুঁজত। এখন লোকে বলে যারা নতুন পাস করে এসছে, কারণ নতুন সিলেবাস, নতুন সিস্টেমটা জেনে এসছে, নতুন রিসার্চটা কী আছে সেটা থেকে করে। পলিটিক্সে পার্টিকুলারলি এই বিজনেস হাউস হয়ে গেছে পলিটিক্সটা, তখন সেগুলো ফ্যামিলি হেল্প হয়ে গেছে। তাহলে ইয়াং জেনারেশন মানে হচ্ছে তার ছেলে, মেয়েও নয়। যদি মেয়ে না থাকে, ছেলেই পাবে, ছেলে। যদি ছেলে না থাকে তাহলে ভাইপো, সে অজিত পাওয়ার হোক। তারপরে যদি একান্ত সেরকম কেউ না যেতে, ভাগ্নে ভাইপো, তাহলে মেয়ে, তারপরে জামাই। তাহলে এই যে 2006 বা 2010, এই যে একটা গুরুত্বপূর্ণ সময়, কোথাও কি আপনাদের ভুল হয়েছিল যে আরো বেশি তারুণ্যকে প্রাধান্য দেওয়া উচিত ছিল বলে মনে করেন? এটা নতুন কিছু বলো তাহলে। আমাকে তুই নিজে বলছি, আমি ছাত্র আন্দোলন শুরু করেছি, এবং যেই ছাত্রদেরকে আমি যুব হলাম, আমি তো রাজ্যসভা মেম্বার ছিলাম। শঙ্কর দয়াল শর্মা একটা মজার কথা বলেছেন, তিনি তখন ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান রাজ্যসভার, নাম বলো, হোয়াট ব্রট ইউ হিয়ার? কারণ আমি তখন সবচেয়ে কম বয়সী রাজ্যসভা মেম্বার। আলাম টু ব্রিং ডাউন দি অ্যাভারেজ এজ অফ দি সিপিআইএম বেঞ্চ। তখন সিপিআইএম বেঞ্চে সমর মুখার্জি আছেন,
বারানন্দন আছেন, আর লেফট বেঞ্চে আর ত্রিদীপ চৌধুরী আছেন, চিত্ত বসু আছেন, হ্যাঁ, এবং কংগ্রেসের ক্ষেত্রে অনেকেই যারা স্বাধীনতা সংগ্রামী, ইউনুস খানের মতো তারা আছেন। সেখানে আমি রাজ্যসভা মেম্বার হলাম। তাহলে কেন হলাম? এই যে এত নতুন মুখকে আপনি প্রাধান্য দিলেন, নতুন মুখকে আপনি তুলে আনলেন, এইরকম একটা ব্যাটল 24-এর একটা গুরুত্বপূর্ণ ব্যাটল লড়ার জন্য একটু ঝুঁকি হয়ে গেল নাকি? ঝুঁকি তো নিতেই হয়। দেখো, ম্যানেজমেন্টের দুটো জিনিস আছে, রিস্ক রিজাম্পশন আর রিস্ক অ্যাভার্শন। কমিউনিস্টরা সবসময় গোটা বিশ্বে এই রিস্কটা রিজিউম করে। সেলিমদা, আমার প্রায় 30 বছরের ওপর সাংবাদিকতা হয়ে গেল, জ্যোতিবাবুর জমানা দেখেছি, অনেক জমানা দেখতে দেখতে এসেছি, সিপিআইএমের প্রচুর ব্রিগেড দেখেছি। ভোটের আগে আমরা দেখেছি দেখতাম সিপিআইএমের ব্যানারে ব্রিগেড হতো, এবারে আপনারা ব্রিগেড করলেন ডিআইএফআর ব্যানারে। এটা কি যুবকে মানে পরিকল্পিতভাবে এগিয়ে দেওয়ার? দেখো, যখন সিএনআরসি নিয়ে হচ্ছিল, শাহিনবাগ ইত্যাদি, তার আগেই আমরা কলকাতায়, আমি নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলাম ছক ভাঙা। কলকাতায় সমস্ত বামপন্থী সংগঠনগুলো তার এক কাটে। যখন মমতা ব্যানার্জি মোদির সঙ্গে গিয়ে গোপনে বৈঠক করলেন, মোদি যেভাবে রাস্তা দিয়ে আসতে পারলো না, হেলিকপ্টারে করে আসতে হলো, কলকাতায় রাজভবনে রাত কাটালো না, বেলুড় মঠে গিয়ে রাত কাটালো, তখন কলকাতার ধর্মতলায় গোটা চত্বরটা ধরে কোনো মঞ্চ নেই, কোনো সভাপতি নয়, কোনো একটা সংগঠন নয়, সেদিন আমি বলেছিলাম ছক ভাঙা আন্দোলন। তারপরে অবশ্য লকডাউন হয়ে গেল, যার ফলে অনেক কিছুই বন্ধ হয়ে গেল। আর প্রতিদিন মানে মোদিরও দাড়ি বাড়লো, আর মানুষের গলায়ও অনেক বেশি দড়ি পরানো হলো লকডাউন এর সময়, নোটবন্দির সময় যেন হয়েছিল। কিন্তু আমরা তখন থেকেই এটা বলেছিলাম যে পুরনো ছকে আমরা নেই। তাহলে তুমি শুধু সিপিএম কেন, আগে তো বামফ্রন্টের নামে সভা হয়েছে, ঠিক। তাহলে এটা নির্বাচনী সভা ছিলই না, এটা ছিল যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ। পরে সন্দেশখালী যখন ব্রিগেড যেদিন হচ্ছে সেদিন তো সন্দেশখালীতে আগুন লাগছে। তাহলে এরকম সন্দেশখালী অনেক হয়েছে, যেটা এখন সাজানো ঘটনা বলা হচ্ছে। 2011 সালে আপনারা ক্ষমতা হারিয়েছিলেন, 13টা বছর কেটে গেছে, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বাম? 13 বছর হয়েছে, কিন্তু সিপিএম এর গেরো কেটেছে, এখন কোনো গেরোতে নেই আমরা। 13 গেরো, কারণ একটা প্রজন্ম হয়, আমরা দেখো ওয়েস্টার্ন সিভিলাইজেশন তাই হয়, 12 বছর একটা এরা। বাংলায় আমাদের ভারতীয় সভ্যতায় হচ্ছে একটা যুগকে বলা হয় 12 বছর। সুতরাং আমরা এক যুগ পেরিয়ে এলাম। এইবার তুমি আর 34 বছর এইসব বুদ্ধ বাচ্চা যে ধুতিতে পাঞ্জাবিতে আগ রক্ত লেগে আছে এসব বলতে পারবে না। বরঞ্চ এই কার পেছনে কি লেগে আছে সব প্রতিদিন দেখে, এই ডিসিবিআই কথা বলছিলাম আমি, লোকে চোখের সামনে দেখছে ঘরের টাকা লুট হয়েছে, 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, পানীয় জলের টাকা এসছে কিন্তু সেটা হয়নি, বাঁধ নির্মাণ কিন্তু বাঁধ খরচা হয়েছে কিন্তু বাঁধ হয়নি, গঙ্গা ভাঙন হচ্ছে, রাস্তা বলছে পথশ্রী সাইনবোর্ড আছে কিন্তু দেখা যাচ্ছে হতশ্রী চেহারা আছে, কোনটা সড়ক আর কোনটা নরক সেটা বোঝা যাচ্ছে না। তো এগুলো তো মানুষ চোখের সামনে দেখছে। তাহলে এই প্রজন্মকে তুমি আর ওই সাইবাড়ি ওই মরিচঝাপি এসব বলে লাভ নেই, এসব বলে লাভ নেই। লোকে জানার চেষ্টা করা হচ্ছে, বিজেপি আর তৃণমূল দুজন একসঙ্গে মিলে এই কথার কাজটা করছে। তো লোকে বলছে হোয়াট অ্যাবাউট নাও, এখনকার সময় কথা বলে, এই সময় একটা চ্যালেঞ্জ বলো। এই সময় একটা চ্যালেঞ্জে লোকে দেখছে যে হাফ তৃণমূল হচ্ছে বিজেপিতে, হাফ বিজেপি হচ্ছে তৃণমূলে, এবং বামপন্থীরা রাস্তায় দাঁড়িয়ে লড়ছে, জেলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বলে যে একবার জনতা যার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তার দিকে আর ফিরে আসে না। কংগ্রেস তার জলজান্ত উদাহরণ। কংগ্রেস 75 সালের পর থেকে পশ্চিমবঙ্গে প্রায় আস্তে আস্তে ক্ষয়িষ্ণু শক্তি হয়ে গেছে। বামেরা কিন্তু আমরা দেখছি 2011 সালে চলে যাওয়ার পর আবার বামেরা কোথাও একটা মুভমেন্ট করে, আপনি যেটা বললেন, উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। ভবিষ্যৎ কি? এটা একটা গভীর প্রশ্ন তুমি করলে। এক, কংগ্রেসের ক্ষেত্রে যেটা অসুবিধা হয়েছে, তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে লোকে নিউ অবতার, যেমন সার্ফ সাবান থাকে তো, যেমন সাবস্টিটিউট বলছে, সার্ফটা যখন বাজারে চলে না তো আমরা সুপার সার্ফ, সুপার সার্ফ অর্থাৎ ইন্টারন্যাশনাল লাক্স এরকম করে দেয় না, স্টিকার লাগিয়ে দেয়। তো কংগ্রেসের আগে একটা অনেক অংশ মানুষ মনে করেছিলেন এটা আর এক ধরনের কংগ্রেস, এখন বুঝতে পারছেন এটা আরএসএস এর প্রোডাক্ট, কিন্তু এটা সময় লেগেছে। কিন্তু এটা অনেক অন্য রাজ্য হয়েছিল, তারা উধাও হয়ে গেছে। মূল কংগ্রেস আবার ফিরে আসছে, এক শেষ হয়ে যায়নি। তুমি মুর্শিদাবাদের কথা বলছো, নাহলে আমরা বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের সমঝোতা করলাম কেন? অন্যদিকে এরা সিপিআইএমের ক্ষেত্রে বা বামের ক্ষেত্রে এটাই চেয়েছিল, এই ক্যাম্পেইনটা ছিল গত 20 বছর ধরে পশ্চিমবঙ্গে আমাদের লড়তে হয়েছে, অতিবাম এবং এই বাকি দক্ষিণপন্থীরা মিলে, যে বাম যে হবে না, একটা নতুন বাম দরকার, উন্নততর বাম, যে নামি দিক। ওরা বলেছিল যে না, নিও লেফটও নয়, ধরো অল্টারনেটিভ লেফট,
অর্থাৎ অর্গানাইজ লেফটের বদলে একটা অ্যানার্কিক লেফট আসুক, নাহলে কিষেনজিকে আনার দরকার কেন হয়েছিল? মাওবাদীর নামে অনেক এক্সপেরিমেন্ট হলো, এরকম আরো অন্যান্যরা ছিল। আমরা যখন বলছিলাম বাম বিকল্পের কথা বলো, যেখানে কাজের কথা থাকবে, রুটির কথা থাকবে, শান্তির কথা থাকবে, সম্প্রীতির কথা থাকবে, তখন একদল বলছিল না বিকল্প বামের কথা। হিউজ চেঞ্জ বিকল্প বাম আর বাম বিকল্পের মধ্যে। বাংলায় সুবিধা আছে এটা, ধরো তুই ছেলে মেয়ে যখন বলছো আর মেয়ে ছেলে যখন বলছো, দুটো একরকম নয়। তাহলে এই যে বিকল্প বামের কথা আমরা যখন বলছিলাম, তখন একদল লোককে দিয়ে বলানো হয়েছিল বাম বিকল্প, সেটা হয়নি। সুতরাং এইটাই রিভাইভ করবে, এটাই রিভাইভ করবে। আপনি বিশ্বাস করেন কংগ্রেস মুর্শিদাবাদের মাটিতে সত্যি দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু তবু আপনাদের অস্তিত্ব আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখি, কংগ্রেসের কোনো অস্তিত্ব আজকে দাঁড়িয়ে আছে কি? তুমি যখন মুর্শিদাবাদে আছো, তুমি অধীরবাবুকে জিজ্ঞেস করলে ভালো হবে। প্রদেশ কংগ্রেসের সভাপতি মুর্শিদাবাদের লোক, তুমি খুব ভালোভাবে জানো। এবং এখানে দাঁড়িয়ে আমরা মুর্শিদাবাদ জেলার মধ্যে 3টি আসনের মধ্যে 2টি কংগ্রেস লড়ছে, একটা সিপিআইএম লড়ছে, বামফ্রন্ট লড়ছে। তাতে তো বোঝা যাচ্ছে যে কংগ্রেস আছে বলেই। আমরা তো এত বোকা নই যেখানে যে নেই তাকে তো আমরা আসনটা দিইনি। তারা তো আরো এরকম অনেকে ছিল যারা আসন চাইছিল। সেলিমদা, একটা সময় তো সত্যি তো দেখা গেছে যে বামের ভোট রামে চলে গিয়েছে, কোনোভাবে কি সেই ভোট ফেরার চান্স আছে বা চেষ্টা মনে হচ্ছে? এইটাও দেখো, যারা এক্সপার্টস আছে এবং যারা বিশেষজ্ঞ মতো বসে বা বিশেষভাবে অজ্ঞ যারা, তারা এটা বলানোর চেষ্টা করেছে। কিন্তু 19-21 যদি নির্বাচনের ফলাফল দেখো বা পরবর্তী যদি উপনির্বাচনগুলো দেখো, মাল্টিপল ওয়েতে ভোট ট্রান্সফার হয়েছে বা গেছে, ভোট ট্রাভেল করেছে মাল্টিপল ওয়েতে। আর সোজা নয় একটা চাঙ্ক অফ লেফট ভোট চলে গেছে, নো। এমন সিচুয়েশন তৈরি করা হয়েছিল বালাকোট, পুলওয়ামা 19-এ, যেখানে দাঁড়িয়ে একদল মানুষকে নিয়ে গিয়ে বোঝানো হয়েছিল যে তুমি ইভিএমে বোতাম টিপছো না, তুমি নিউক্লিয়ার বোমার বোতাম টিপছো। লাহোরে যাচ্ছে, এই তুমি বোতাম টিপলে করাচিতে গিয়ে বোমা পড়ছে। মানে এরকম যুদ্ধের একটা আবহাওয়া তৈরি হয়েছিল। টেলিভিশন চ্যানেলও সেই ন্যারেটিভটা তৈরি হয়েছিল। আবার 21-এ এরকম সিএনআরসি নামে দিলীপ ঘোষ বললেন 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করে দেবো। মমতা ব্যানার্জি বললেন কে বার করবে, আমি আছি। তারপরে সব ভোবা। হ্যাঁ, তো এইটা হচ্ছে মানুষের মনের মধ্যে একটা গেঁথে দেওয়া হয়েছিল। কিছু গেঁথে তো দিতে পারেনি, কিন্তু এটা ব্ল্যাকমেল করা, এটা হয়। এটা ক্যাম্পেইনের জন্য বা বিজ্ঞাপনের জন্য এরকম করা হয়। খদ্দেরকে এভাবে একটা অন্ধ গলির মধ্যে ঢুকিয়ে দিয়ে বলা হয় আমার প্রোডাক্ট কিনতে হবে, আমি ছাড়া কে? দেশ খাতরে মে হ্যাঁ তো মোদি ছাড়া কে আছে? 56 ইঞ্চি ছাড়া। বাংলা খাতরে মে হ্যাঁ, তাহলে কে বাঁচাবে? মমতা ছাড়া। এরকম একটা আবহাওয়া তৈরি করা হয়। 24-এ সেরকম কোনো কিছু নেই, না, নেই। 23-এ বোঝা গেছে, এই মুহূর্তে বোঝা যাচ্ছে এই বাইনারিটা ভেঙেছে। কারণ লোকে দেখেছে এখন বিজেপি তৃণমূল মোটামুটি একই, সেম কাইন্ড অফ পলিটিক্স, শুধু নয় সেম কাইন্ড অফ লিডারশিপ, সেম কাইন্ড অফ ন্যারেটিভস। এবং এই যে একটাই 21-এ কি হয়েছিল, নেতাজির জন্মদিন কিন্তু হয়ে গেল সরকারি কর্মসূচি, কিন্তু জয় শ্রীরামের পক্ষে না বিপক্ষে মমতা মোদী। এবারে কি হচ্ছে, এখন জয় শ্রীরামের পক্ষে মোদী মমতা দুজনে, বিজেপি তৃণমূল। আমি খবর হেডলাইন দেখলাম, মুর্শিদাবাদে দেখলাম যে তৃণমূল আর বিজেপি দুজনে মিলে যাচ্ছে তোমার কি রামনবমী করছে। তো এখানে এই ডিফারেন্সটা, আগে যে থিন ডিফারেন্স ছিল সেটা আর নেই। সেলিমদা, জন্মের পর থেকে এই প্রথম রাজ্য বিধানসভায় সিপিএম শূন্য, এই 2024-এ কি আশা করছেন? আমরা বিধানসভায়ও যাব, লোকসভায় যাব। বললাম তো গেরো কাটবে শূন্যের। মুর্শিদাবাদ আপনার নিজের সিট, জিতবো বলেই তো এসছি। বরঞ্চ আমি জিতবো বলে আসেনি, মুর্শিদাবাদের মানুষ চেয়েছিলেন। অবশ্যই কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা চেয়েছিল, বামফ্রন্টের কর্মীরা সিপিএমের লোকেরা চেয়েছিল, এবং বিরাট অংশের মানুষ যারা কংগ্রেস করে না, তৃণমূলও করতে পারে, বিজেপিও করতে পারে, বা কিছুই করে না, অন্য বাম করে, হয়তো বামফ্রন্টের বাইরের বামপন্থীরা করে। তোমাকে একটা উদাহরণ দিই, যেমন সমাজবাদী পার্টি বামফ্রন্ট থেকে আলাদা হয়ে গেছিল, কিন্তু তৃণমূলানন্দ আমাকে ফোন করে বললেন যে আমরা আপনার সঙ্গে আছি। আমি যখন মনোনয়ন জমা দিতে যাচ্ছি, দেখি সমাজবাদী পার্টিরও ঝান্ডা আছে। বাংলায় সবসময় স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারে বাংলা থেকে তো ভূপেশ গুপ্ত, হীরেন মুখার্জি, জ্যোতির্ময় বসু, গুরুদাস দাশগুপ্ত, সোমনাথ চ্যাটার্জি, এদের তো একটা ভূমিকা ছিল। এখন তুমি এটা, আমি যদি তোমার নাম বলি, তুমি বলো নাম কয়েকটা, 5টা নাম বলো, বুঝতে পারবে না। কারণ মমতা বলেছেন আমাকে দেখে ভোট দাও, মোদী বলেছে আমাকে দেখে ভোট দাও। মোদীর প্রতিনিধি হয়েছে, মমতার প্রতিনিধি হয়েছে, কিন্তু সেই এলাকার প্রতিনিধি হয়নি এবং জনপ্রতিনিধি হয়নি। মুর্শিদাবাদের রক্তে রাজনীতি, এককালে বাংলা শাসন হয়েছে এই মুর্শিদাবাদ থেকেই। এবার মুর্শিদাবাদে একটা জুটি তৈরি হয়েছে, অধীর আর সেলিম। মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম আর বহরমপুরে অধীর চৌধুরী, কে জিতবেন? তো মনে আছে নবীন চন্দ্র সেনের পলাশী প্রান্তর, পলাশী কবিতা, পলাশীর প্রান্তর, ক্লাইভের খুনে লাল হলো যেটা,
ক্লাইভের বাঙালির কোলে লাল হয়ে যেত ক্লাইভের খঞ্জর। এখন তো খঞ্জরও বলা যাবে না, শুভপ্রসন্ন বলবেন না ওটা বাংলা নয়, মানে পানি এবং জল নিয়ে যেরকম ঝগড়া করে আর কি, মানে কমিউনালাইজেশন অফ ল্যাঙ্গুয়েজে হচ্ছে। তখন নবীন চন্দ্র সেন কিন্তু অবলীলাক্রমে খঞ্জর শব্দটা ব্যবহার করলেন, এখন ব্যবহার হয় না বাংলায়। তাহলে শুধু বাংলা নয়, সুবে বেঙ্গল, বিহার, ওড়িশা, তার রাজধানী ছিল মুর্শিদাবাদ। শুধু সিরাজউদ্দৌলা আলীবর্দী খান নয়, তার আগে গৌড় ছিল, পাল, গৌড়, শশাঙ্ক। তাহলে এখানে দাঁড়িয়ে, এবং এটা ছিল কেন্দ্র। তাহলে কেন আসতে হলো ক্লাইভকে, আর কেন বিশ্বাসঘাতকদের জোগাড় করতে হলো? কারণ যে কোনো পশ্চিমী ইউরোপের কোনো গ্রাম থেকে মুর্শিদাবাদের গ্রাম, বাংলার তৎকালীন গ্রাম অনেক বেশি উন্নত ছিল। দরকার হলে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের তুমি লেখা পড়ে নিতে পারো। মুর্শিদাবাদের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সেটা সম্প্রীতির। কিন্তু মুর্শিদাবাদের ইতিহাস তো অনেক ইতিহাস আছে, অনেক নবাব আমলের ইতিহাস আছে, অনেক কিছু আছে। আপনি জগৎ শেঠ, উমিচাঁদ বা মির্জাফরের কথা বললেন। আপনার এবং অধীর চৌধুরীর জেতাহারা কিন্তু নির্ভর করছে এই ধরনের অনেকের ওপরে, যারা কি ভূমিকা নেন তার। না, এটা তুমি তাহলে মুর্শিদাবাদের রাজনীতিকদেরকে এবং মানুষকে তুমি অপমান করবে। জগৎ শেঠ, উমিচাঁদরা মুর্শিদাবাদে থাকেনি, তাদের হেস্টেন্স যেখানে আছে না, আলিপুর, যেটা দেখো তুমি, আজকের দিনে সব শেঠরা ওইখানেই সব বাংলা ইংরেজ যে তার মেন শাসনের জায়গা, তারপরে আদিগঙ্গার পাড়ে তাদেরকে জায়গা দিয়েছিল। আমি এখনকার আদিগঙ্গার পাড়ে বলছি না, কিন্তু ইতিহাস এটাই বলে কলকাতার, যে মূল কলকাতায় ইংরেজদের শাসন ছিল, আর তারা একটা রাখার জন্য, ওটাকে কি বলে, বাফার জোন রাখার জন্য এই ধরনের যারা মানি ট্রেজারি অপারেট করতো, ব্যাংক ছিল, ব্যাংক মানে প্রাইভেট ব্যাংক ছিল, মানি লেন্ডার্স ছিল, তাদেরকে কিন্তু ওইসব জায়গাগুলো দিয়েছিল। এখনো সেই স্টেটরা আছে ওখানে, যেটা আলিপুর বলি আর কি। তো এখানে দাঁড়িয়ে এখন বিড়ি শ্রমিক আছে, নির্মাণ শ্রমিক আছে, পরিযায়ী শ্রমিক আছে, চাষি আছে, যাদের সেচের ব্যবস্থা নেই, যেখানে দাঁড়িয়ে বিদ্যুতের মাসুল বেড়ে যাচ্ছে, যেখানে সারের দাম বেড়ে যাচ্ছে, যেখানে ফসলের দাম পাচ্ছে না, বর্ডার এলাকায় যারা চাষবাস করে তাদের উপর বিএসএফ এর জুলুম আছে, ভুট্টা লাগাতে পারবে না, পাট লাগাতে পারবে না, অথচ সবচেয়ে বেশি স্মাগলিং হচ্ছে এই থেকে। অনেকগুলো নাম দেখেছো তুমি, অনুব্রত সব খাস লোকেরা কিন্তু সব এখান থেকে অপারেট করতে, এখানে নামে হতো মুর্শিদাবাদের সীমানা লোকেদেরকে উপরে বিএসএফ নজরদারি করছে, রাজ্য পুলিশ করছে, আর উনি দিব্যি বোলপুর থেকে এই চেইনটাকে চালিয়ে গেছেন, গাজিয়াবাদ থেকে চালিয়ে গেছে, গাজিয়াবাদ থেকে আমি বলছি, আহমেদাবাদ থেকে চালিয়ে গেছে, দুবাই থেকে চালিয়ে গেছে, দিল্লি থেকে চালিয়ে গেছে, কালীঘাট থেকে চালিয়ে গেছে, কিন্তু এখানকার লোকজনকে বদনাম করা হয়েছে। সেলিমদা, বাম কংগ্রেসের জোট বা সমঝোতা নতুন কিছু নয়, কিন্তু প্রতিবারই দেখা যায় উপরতলার বোঝাপড়া হলেও সেই রসায়ন নিচুতলা অবধি পৌঁছয় না। এবার তো শুরুর দিকে আপনার প্রচারে কংগ্রেসের নিচুতলার কর্মীদেরও দেখা যায়নি প্রথম দিকে। একদমই নয়, বরঞ্চ তাদের উৎসাহে আমি প্রার্থী হলাম। এক, দুই হচ্ছে নতুন নয় না, এটা নতুন। তুমি যদি 52 থেকে এখন দেখো, এই প্রথম বাম কংগ্রেসের সঙ্গে 42টা আসনে লোকসভা নির্বাচনে সমঝোতা হয়েছে। এর আগে কখনো বামফ্রন্ট 42টা আসনের মধ্যে সঙ্গে সমঝোতা কখনো হয়নি নিচুতলা। এক, তাহলে কেন হলো? আচ্ছা, তুমি কি দেখেছো কোনো রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী সবে অধীরবাবু আর প্রেস কনফারেন্স করলেন লেফট ফ্রন্টে, কিন্তু এটা নিচুতলার চাপ ছিল। পঞ্চায়েত নির্বাচনে এই মুর্শিদাবাদে, মালদায় রেজিস্ট্যান্স হয়েছে, লুট হয়েছে ভোট। 2018-তে শুভেন্দু তৃণমূলের ঝান্ডা নিয়ে এখানে লুট করেছিল ভোট। শুভেন্দু প্রকাশ্যে বলেছিল 5 কোটি টাকা দেব যেখানে বিরোধী শূন্য পঞ্চায়েত হবে, এবং পঞ্চায়েত প্রধান থেকে জেলা পরিষদ পর্যন্ত সব পদ বিক্রি হয়েছিল, যেমন চাকরি যেমন নিলাম হয়েছে। এখন সে বিজেপিতে গেছে। তাহলে মানুষ দেখেছেন কিভাবে একটা ইনস্ট্রুমেন্ট যেটা ছিল গ্রামোন্নয়নের জন্য, রাস্তার জন্য, 100 দিনের কাজের জন্য, এম্পাওয়ারমেন্ট, সেটাকে কিভাবে লুট করা হলো। এবং এইবারে যখন এই লুটটা করতে গেল, এখন শ্রীবন্ধু ছিল না, অভিষেক ছিল, নবজোয়ারের নাম করে বললো নতুন ধরনের পঞ্চায়েত হবে, শাহজাহানের মতো লোকজনকে জেলা পরিষদ করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে এখানে নিচু তলাতে ঐক্য হয়েছিল, উপরতলায় তখনও হয়নি। তারপর মানুষ এটা বুঝেছে আর একটু ভালো ঐক্য হওয়া দরকার ছিল। এটা বটম আপ, টপ ডাউন নয়, যেটা যেক্ষেত্রে লেফট অনেক বেশি হচ্ছে আমরা গর্বিত, যেটা নিচুতলার মানুষের থেকে ঐক্যটা গড়ে উঠেছে,
এবং আমরা নেতৃত্বরা সেটাকে স্বীকার করে নিয়েছি। সেদিন আইএসএফকে সঙ্গে নিয়ে বাম কংগ্রেস জোট বিধানসভা ভোটে লড়েছে সংযুক্ত মোর্চা হিসেবে। একটা আসন মোর্চা জিতেছিল, সেটা হচ্ছে ভাঙড়। লোকসভা ভোটে কি হলো? বিধানসভা ভোটে আবার দেখা যাবে কি হবে। লোকসভা ভোটে আমি বললাম এই প্রথম আমরা বলেছিলাম বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক কাট্টা করবো। তুমি হামরো পার্টি দেখেছো, এলো তো। হ্যাঁ, তাহলে এবার সব পলিটিক্যাল পার্টিকে নিজের পজিশন ঠিক করতে হয়েছিল। কংগ্রেসকেও, কংগ্রেসে একসময় অল ইন্ডিয়া লিডারশিপ তুমি জানো, কি নাম ওই জয়রাম রমেশ, তারা সব অনেক কথা বলছিল, কিন্তু প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিল এবং ক্লিয়ার কাট করলো গেলে বামের সঙ্গে যাব, তৃণমূলের সঙ্গে যাব না। মোহাম্মদ সেলিম মানে অ্যাগ্রেসিভ পলিটিক্স, কড়া কথায় রাজনীতি, কড়া ভাষায় রাজনীতি। সম্প্রতি আপনারই করা কয়েকটি মন্তব্য আপনাকে শোনাচ্ছি। বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লককে বেশি কথা বলতে নিষেধ করা হয়েছে। বিশেষ এক ব্যক্তি সম্পন্ন নওশাদ সম্পর্কে আপনি বলেছেন সবার মুরদ হয় না শেষ পর্যন্ত লড়াইয়ে থাকার, আপনি বলেছেন। কড়া কথা, এটা তো ফ্যাক্ট। প্রতিকুর রহমান লড়ছে, প্রতিকূল লড়ছে। নওশাদ পিছনে কেন? তার দলের সিদ্ধান্ত সে বলেছে, তার ব্যক্তিগত হতে পারে, তার পারিবারিক হতে পারে, তার সামাজিক হতে পারে, তার রাজনৈতিক হতে পারে, তার অর্থনৈতিক হতে পারে, তার ঐতিহাসিক হতে পারে। আমি সেটা কি বলবো, সে তো ভালো বলতে পারবে। তো লোকে এটা জানে যে সে শেষ পর্যন্ত লড়েনি। সেরকম একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, এই যে আইএসএফ 2021-এর ভোটে লড়লো, একটা সিট পেল ভাঙড়ে, তো আপনাদের মানে কাঁধে চেপেই লড়লো, লাভ তো শুধুমাত্র আইএসএফেরই আমি হয়েছিল। এটা বলি না, ওকে মানুষ ভোট দিয়েছেন। নওশাদকে কে চিনত? আচ্ছা দেখো, আমি তো সবসময় বলছি আমি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে আসুক, সে যুব কংগ্রেস হতে পারে, ছাত্র পরিষদ হতে পারে, এমনকি যদি তৃণমূলের মধ্যে যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে আছে তারা যদি একটু ভালো কাজ করে, তাহলে আমাদের বলতে হবে তো আমাদের রাজনীতির ভবিষ্যৎটা একটু ভালো হবে। কোন পথে যাবে কোন পথে যাবে আলাদা। তাহলে একটা রুরাল বেঙ্গল থেকে, বেঙ্গলি স্পিকিং মুসলিম, একটা পীরের বংশ থেকে বেরিয়ে এসে ফুরফুরে মমতা গেছেন, ফুরফুরে অন্য দলগুলো গেছে, কিন্তু ফুরফুরা থেকে বেরিয়ে এসে একজন যদি রাজনৈতিক লড়াইয়ে আসে, তো আমাকে তো তাকে উৎসাহ দিতেই হবে। সেলিমদা, এখনো পর্যন্ত 17টা আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। বাকি যদি সব আসনের কথা আমি বাদও দিই, আপনি যে কেন্দ্রে লড়ছেন সেই মুর্শিদাবাদেও আইএসএফ প্রার্থী দিয়েছে। ওদের নজর কোন দিকে সবাই জানে মোটামুটি। এই ভোট কাটাকাটির মাসুল আপনাকে চোকাতে হবে না তো? ভোট কাটাকাটি হবে না, এখানে লড়াইটা স্পষ্ট। তৃণমূলের সাংসদ সবচেয়ে অপ্রিয়, তৃণমূলের লোকজন যখন তার বিরুদ্ধে কাজ করতে রাজি আছে, না হলে অন্তত চুপচাপ আছে, তার দম বেড়ে যাচ্ছে তৃণমূলের কর্মীদের নামাতে। সেখানে দাঁড়িয়ে বিজেপি যারা সমর্থক ছিল তারা একটা আসনে, বিধানসভায় আসনে আছে তারা, কিন্তু দাঁড়িয়ে তারা জানে যে তৃণমূলকে হারাতে পারবেন না। সেখানে দাঁড়িয়ে এই অংশের মানুষ, তুমি যেটা রামবাম বলছো, আসলে একটা অংশের ভোটার গিয়েছিল বিজেপিকে ভোট দিয়েছিল, কারণ মনে করেছিল আপনাদের দিয়ে যদি না হয় তাহলে বিজেপিকে থেকে হবে। তো তারপরে যখন দেখলো যে হেমন্ত সোরেন জেলে, অরবিন্দ কেজরিওয়াল জেলে, আর কয়লা পাচার কাণ্ডে, বিদেশে টাকা পাচার কাণ্ডে সমস্ত প্রমাণ থাকলেও, সোনা নিয়ে বৌমা ধরা পড়ার পরেও এফআইআর থেকে তার নাম বাদ যাচ্ছে, চার্জশিট থেকে তার নাম বাদ যাচ্ছে, কাকুর একটা গলার স্বরে পরীক্ষা করতে 4 মাস লাগছে, স্বরের স্যাম্পল নিতে 6 মাস লাগছে, হাইকোর্টে যেতে হচ্ছে। হাইকোর্ট যখন বলছে যে সমস্ত সম্পত্তি বেড়েছে অভিষেকের 2013-র পর থেকে, 2013-র পর মানে 2014-তে মোদী সরকার এসছে, তাহলে এখানে লোকে বুঝতে পারছে কার কি কোথায় বাধা আছে। সেই মানুষগুলো আমাকে সমর্থন করছেন। সেখানে দাঁড়িয়ে অন্য কেউ আর এখানে কলকে পাচ্ছে না। এই জায়গা থেকে আসি যে তৃণমূল অভিযোগ করছে যে আইএসএফ যে এতগুলো আসলে প্রার্থী দিয়েছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য। এটা তৃণমূল বলতে পারে, কারণ তৃণমূল ইতিমধ্যে রাজনীতি করেছে বিজেপির টাকায়, আরএসএস এর রসদে, আরএসএস এর পরিকল্পনায়, আরএসএস এর কাডার নিয়ে, ওদের কাডার বলে না, প্রচারক নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল দল তৈরি করেছিলেন। যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তুমি জানো, অটোমেটিকলি ট্রান্সফার হয়েছিল পোস্ট। বিজেপির তৎকালীন প্রেসিডেন্ট রাজ্যের তিনি সহসভাপতি হয়েছিলেন, মুসলিম লীগের তৎকালীন সভাপতি তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, আমি নাম বলে দিতে পারি। বিজেপির যে সংখ্যালঘু সেলের সেক্রেটারি ছিল সে হয়েছিল তৃণমূলের সংখ্যালঘু, মানে অটোমেটিকলি সব পোস্টগুলো ট্রান্সফার হয়েছিল 99 সালে। তো তিনি খুব ভালোভাবে জানেন কে কার হয়ে লড়ে। আপনার বিরোধীরা আপনাকে কটাক্ষ করে বলছেন মোহাম্মদ সেলিম ঘুরে ঘুরে ভোটে দাঁড়ান, কলকাতা, রায়গঞ্জ, মুর্শিদাবাদ। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রকে বেছে নিতেন তাহলে তো সেই কেন্দ্রের জমি আপনি লাল দুর্গ হিসেবে তৈরি করতে পারতেন। আচ্ছা তুমি জানো সিপিআইএম বা কমিউনিস্টরা এরকম একটা ছোট্ট নিজের দুর্গ তৈরি করে না,
জ্যোতি বসু যখন সাতগাছিয়া থেকে দাঁড়িয়েছিলেন, তার আগে বরানগর থেকে দাঁড়িয়েছিলেন, তারপর যখন যখন বরানগর থেকে তাকে যখন রিগিং করা হলো, তারপর সাতগাছি দাঁড়ালেন ৭৭-এ, কিন্তু তিনি গোটা গ্রাম দুর্গ তৈরি করেছিলেন। অনেকে বলতো যদি প্রথম যখন অ্যাসেম্বলিতে গিয়েছিলেন তখন আসাম বেঙ্গল রেলের, তাহলে আমি তোমাকে উদাহরণ দিলাম। আচ্ছা, ওয়াইনাড থেকে গিয়ে রাহুল গান্ধী লড়লে, দেশ কা নেতা। মোদি গুজরাট থেকে এসে গঙ্গা মাইয়া বুলাইয়া বলে বেনারসে লড়লে, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে লড়লে, আর মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে লড়লে। ইয়ার্ডস্টিক একটা হওয়া উচিত। কেন কেউ বলবে? এটা মিডিয়া বলে। কেন বলে? প্রবলেমটা মোহাম্মদ সেলিমকে নিয়ে। দীর্ঘ সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুব রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন আপনি। টানা 10 বছর যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। সিপিআইএম এর তরুণ ব্রিগেড তৈরি করেছেন। কিন্তু যে লড়াই বা ধৈর্য আপনার জেনারেশন করেছে, নতুন প্রজন্ম সেই উদ্যম বা ধৈর্য আছে কি? প্রত্যেক প্রজন্ম মনে করে তার প্রজন্ম খুব ভালো ছিল আর পরের প্রজন্ম সব গোল্লায় গেছে। আমি সেই বিশ্বাস করি না। ওল্ড ইজ গোল্ড এরকম মনে করি না। ধারা একটা প্রবহমান ধারা, সভ্যতার, সংস্কৃতির, সেরকম দাঁড়িয়ে প্রজন্মের ছাত্রধারা ছিল না কালিদাস রায়ের কবিতা, হ্যাঁ, বর্ষে বর্ষে নতুন ধারা আসে। তাহলে সব অ্যালুমনাস মনে করে যে তোমার কি অ্যালুমনি অ্যাসোসিয়েশনে আমাদের সঙ্গে কত ভালো ছিল, এখন কি খারাপ হয়ে গেল। সে প্রেসিডেন্সি হতে পারে, যাদবপুর হতে পারে, মৌলানা হতে পারে, সেন্ট জেভিয়ার্স হতে পারে। আমি তাতে বিশ্বাস করি না। এক কারণ, প্রত্যেক প্রজন্ম সে নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়, নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সেই প্রজন্ম সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য যন্ত্রপাতি, কৃত কৌশল কলা আয়ত্ত করে। এবার আগের সঙ্গে কম্পারিজন হবে না। তুমি আগে ছিল ছেলে মেয়েদের ইলেকট্রিক সুইচে হাত দিতে দিতে দেওয়া হতো না, কারণ 220 ভোল্ট, 440। আর আগে সিনেমা দেখতে যেতাম, লেখা থাকতো একটা মরা খুলি দিয়ে 440 ভোল্ট। আর এখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, কারণ এখন 6 ভোল্টে কাজ হচ্ছে, 2 ভোল্টে কাজ হচ্ছে, 3-4 ভোল্টে কাজ হচ্ছে। তাহলে নতুন প্রজন্ম সুবিধা হচ্ছে কম ইনপুট দিয়ে বেশি আউটপুট বার করা। আগের প্রজন্মে ছিল বেশি আউটপুট দিয়ে বেশি ইনপুট দিয়ে কম আউটপুট বার করা। এটাই ডেভেলপমেন্ট। সম্প্রতি আপনার দলীয় মুখপাত্রকে দিয়ে এক সাক্ষাৎকারে আপনি বলেছেন, ছোট শয়তান বড় শয়তান আলাদা হয় না, সবারই বিরোধী হতে হবে। এরা কারা? প্রথমত আমি শয়তানে বিশ্বাস করি না, এটা ক্যাভিয়েট করে দিচ্ছি। এগুলো কিন্তু আছে তো আমাদের ধারার মধ্যে। আসলে মানুষ কি হয়, অপরাধ করে আর অন্যকে বদনাম করে, বলে না পশুর মতো আচরণ করছেন, পশুগুলো লজ্জা পাবে মানুষ আচরণ দেখে। তো কিন্তু এই যে ইভিল এর কথা বলা হচ্ছে, যে চোর তো চোর, তুমি ডাকাত তো ডাকাত, এবং এই পার্লামেন্টে বলেছি, এখানেও বলছি। তাহলে তুমি বলবে না ছোট চোর বড় চোর। আসলে তুমি যদি মনে করো চুরিটা অন্যায়, আর তুমি যদি ন্যায়ের পক্ষে দাঁড়াও, তাহলে তুমি যে কোনো চৌর্যবৃত্তির বিরুদ্ধে বলবে। তুমি যদি ডাকাতিকে অন্যায় মনে করো, তুমি যদি সাম্প্রদায়িকতাকে অন্যায় মনে করো, ধর্মকে যদি বর্ম হিসেবে ব্যবহার করে অপকর্ম করে তার বিরুদ্ধে হও, তুমি তাহলে নিজের বেলায় আনো খাই, পরের বেলায় আল্লাহ দোহাই বললে তো হবে না। তোমাকে সব ক্ষেত্রে একটা সেম ইয়ার্ডস্টিক রাখতে হবে। সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের রাজ্যের যে সর্বনাশটা হচ্ছে, সেখানে বিজেপিকে যে সুযোগটা করে দেওয়া হয়েছে, কে সুযোগ করে দিল? জ্যোতি বসু বলেছিলেন খাল কেটে কুমির নিয়ে এসছে, মহাজোট করব বিজেপিকে নিয়ে সিপিএমকে বাংলা ছাড়া করার জন্য। কে বলেছিল? কিন্তু আপনারাও বিজেপির হাত ধরেছিলেন। এইটা সবসময় বলে লোকে। কখন বলো তুমি একটু বলো? আমি রেডি টু ডিবেট। তুমি বলো। জ্যোতিবাবু অটল বিহারী বাজপেয়ী ব্রিগেডে, শহীদ মিনারে, প্রথম শহীদ মিনারে, তখন বিজেপির দলটা ছিল। বি ফ্যাকচুয়াল। এরা কারা? জনসংঘ যখন লুপ্ত হয়েছে এবং জনতা পার্টি তৈরি হয়েছে 77 সালে জরুরি অবস্থার সময়, তখন জরুরি অবস্থার বিরুদ্ধে আমি লড়েছি, আমরা লড়েছি। আমি নিজে তখন শহীদ মিনারের মিটিংয়ে গিয়েছিলাম ছাত্র হিসেবে। তাহলে তখন তৈরি হলে বিজেপির সঙ্গে আপনি, এটা মিথ্যে কথা, এটা তৃণমূল বলে। আপনি বারবার বলেন সামনে থেকে লড়াই করতে হবে, ময়দানে নেমে লড়াই করতে হবে। সেই কারণেই কি রাজ্য সম্পাদক ভোটের ময়দানে? সব ব্যাপারে বক্তৃতা কেন দিয়েছিলাম? রাজ্য সম্পাদক হয়ে 1 সপ্তাহের মধ্যে তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, বলতেই পারতাম ওটা ওদের ব্যাপার, ঘরোয়া কোন্দল। অন্যায় হলে সেখানে যেতে হয়। আনিস খান ওখানে কেন গিয়েছিলাম? আনিস খানের কবরে মাটি তুলে নিয়ে শপথ নিয়েছিলাম যে সেই খুনি পুলিশকে শাস্তি দিতে হবে। এখনো কোর্টে মামলা চলছে, একটা এত বড় রায়, এত রায় হচ্ছে, কিন্তু এখনো তদন্তের ব্যাপারে কোনো ফয়সলা হয়নি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইতে আমি নতুন প্রজন্মকে তবেই উদ্বুদ্ধ করতে পারবো যখন নিজে লড়তে পারবো। সেদিন তো তৃণমূল জামানায় সব থেকে বেশি আলোড়ন যেটা হচ্ছে সেটা নিয়োগ দুর্নীতি নিয়ে। নিয়োগ দুর্নীতির রায় বেরিয়েছে, এতগুলোকে চাকরি বাতিল হয়েছে, নেতা মন্ত্রীরা জেলে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই মামলাগুলোর ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছেন বামপন্থী আইনজীবীরাই প্রধান ভূমিকা নিয়েছেন।
কিন্তু যে বিচারপতি রায় নিয়ে শুরু হয়েছিল এইটা, তিনি এখন বিজেপিতে, এতে আপনাদের এই আন্দোলন কি ধাক্কা খেলো না? আচ্ছা, বিচারপতির আসনে তিনি বসেছিলেন বলে বিজেপির আসনে বসে তাকে শুভেন্দু টাকা নেওয়াটাকে সার্টিফাই করতে হচ্ছে, তো বিচারপতির আসনে বসে তাকে বিচার করতে হয়েছে। বামপন্থী লয়ারদের আমি বেশি ক্রেডিট দিচ্ছি না। প্রথমে যারা বঞ্চিত হয়েছে, যাদের চাকরি পাওয়ার কথা ছিল, উপযুক্ত ছিল, মেরিট লিস্টে নাম ছিল, যারা চোখের সামনে দেখেছে, তারা সমস্ত তথ্য দিয়েছে, তারা ধর্নায় বসেছিল। সেখানে দাঁড়িয়ে এরা যখন কোথাও ধর্না হচ্ছে, তখন বিধাননগর লালবাজারে নিয়ে গিয়ে মারছে, পেটাচ্ছে, সে মাদ্রাসা ছাত্র হোক, সে স্কুলের ছাত্র হোক, সে এসএসসি হোক, এমএসসি যাই হোক, সিএসসির হোক, তখন দাঁড়িয়ে ওরা আন্দোলন সংগ্রাম যখন করে, আমাদের আইনজীবীরা তখন সেটাকে কোর্টে নিয়ে যান। কেন নিয়ে যান? কারণ এরা তার আগে তৃণমূল বিজেপি নেতাদেরকে দিয়েছিল, কেন্দ্রে যে মন্ত্রী যখন আসতো তাদেরকে মেমোরেন্ডাম দিত, যত এমপি ছিল তাদেরকে মেমোরেন্ডাম দিত, তারা সব চেপে গিয়েছিল, কোনোদিন পার্লামেন্টে নিয়ে আলোচনা করেনি। কেন করবে? কারণ মমতা নিজে বলেছেন শুভেন্দু চাকরি দিয়েছে, ওকে চাকরি দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের জন্য, বাঁকুড়া পুরুলিয়ার জন্য, পূর্ব মেদিনীপুরের লোকজনকে চাকরি দিয়েছে। তাহলে কেন মুখ্যমন্ত্রী এটা বললেন? তাহলে তিনি চাকরি বিলি করেছেন। যারা জেলে গেছে, যারা জেলে যায়নি, আমি দুটো কথা বলছি। তাহলে ন্যায় মানে হচ্ছে সবাই কিন্তু অপরাধের শিকার হতে হবে। তখন আমাদের আইনজীবীরা তারা এটা নিয়ে লড়াই করেছেন। বিচারক, দেখো, বিচারকের কোনো ভূমিকা থাকে না। প্রসিকিউটর যারা থাকে, যে প্রসিকিউট করে, সে দলিল, দস্তাবেজ, এভিডেন্স নিয়ে এসে হাজির করতে হয়। মক্কেলরা দেয় কিছুটা, আর কিছুটা এজেন্সি তদন্ত করে। এখানে দেখা গেল এজেন্সি তদন্ত কোনো ভূমিকা নেই বলছেন। হ্যাঁ, বিচার। আচ্ছা, কেন বিচারালয়ে তুমি দেখো সব ঠিক আছে, আপনি বিশ্বাস করেন কেন করা হয়? কারণ সে এভিডেন্স দেখে। এবার এদেরকে বলা হলো, তোমরা যে যাদেরকে চাকরি দিয়েছো, যতজনকে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছে, তার বহুগুণ বেশি লোক চাকরি করতে পেলো, তারপর কোথেকে ঢুকলো? ওরা কোনো উত্তর দিতে পারেনি। বললো আচ্ছা আপনাদের লিস্টটা দিন, যারা কোয়ালিফাই করেছিল, লিস্ট দিতে পারেনি। আচ্ছা, যারা আপনাদের লিস্টে রেকমেন্ড হয়নি কিন্তু চাকরি করছে, তার লিস্টটা দিন, তার লিস্টও দেয়নি। কেন দেয়নি? এই যে এসএসসি দিল না ডকুমেন্ট, আজকে এতগুলো ছেলের যে জীবনে এতটা বিপদ হলো, এদের মধ্যে অনেকেই যোগ্য হতে পারে, উপযুক্ত হতে পারে, কোটো বলছে তো অনেকেই যোগ্য আছে, কিন্তু আপনার কি মনে হয় সবার চাকরিটা একসঙ্গে যাওয়া, এক ব্যাকেটে ফেলে দেওয়া ঠিক হলো? সিস্টেমটাকে যখন তুমি ম্যানিপুলেট করো, এখানে সিস্টেমটাকে ডিস্টর্ট করো। একটা স্কুল সার্ভিস কমিশন কেন হয়েছিল? সেটা নিউট্রালি একটা পরীক্ষা, স্বচ্ছভাবে নিয়োগের পরীক্ষা নেবে। দেখা গেল গোটা পরীক্ষাটাকে ডেলিবারেটলি রংফুলি নেওয়া হয়েছে। তারপরে ওএমআর সিট ফাঁকা, তারপরে তুমি লিস্ট করেছো, তুমি প্যানেল করেছো, ছাড়া বাস্তব কি ভবিষ্যৎটা কি এদের? যেভাবে ভবিষ্যৎ আমি বলে দিচ্ছি কেন এটা করা হয়েছে। আসলে মোদী সরকার জাতীয় শিক্ষানীতির নামে যা করেছে, তাতে হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা শিক্ষা থাকবে না, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। একেবারে 2035-এর পরে আমি তুমি শিক্ষিত হয়েছি কারণ এই গভর্নমেন্ট স্পন্সার্ড এডুকেশন সিস্টেম ছিল বলে, নাহলে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আমি পড়তে পারতাম না। ফ্রি কর্পোরেশনের প্রাইমারি স্কুলে পড়েছি, তার থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছি, তাই স্টাইপেন্ড স্কলারশিপ পেয়েছি। তাহলে যেটা করছে উভয় দল মিলে, যে এই যে গভর্নমেন্ট স্পন্সার্ড, সরকার পোষিত সমস্ত বেসরকারি শিক্ষার যে ব্যবস্থা আছে, সেটাকে ভেঙে দাও। স্বাস্থ্যের ক্ষেত্রে তাই হচ্ছে। তাহলে তুমি বাধ্য হবে, যদি হাসপাতালে বেড না পাও, নার্সিংহোমে তুমি যেতে বাধ্য হবে। সেরকম সিএ কি ভোটের ময়দানে কোনো ফ্যাক্টর হবে? মমতার চেষ্টা করেছে তারস্বরে, অমিত শাহ চিৎকার করেছিলেন, এখন আর বলছেন না, কারণ ওটা বুমেরাং হয়েছে। দেখো আসলে কি হয়, একটা জিনিস যদি হিস্ট্রি ডাজ নট রিপিট ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হয় না। আর যদি আদৌ হয়, তাহলে যেটা আগে ট্র্যাজেডি হয়েছিল সেটা পরে কমেডি হবে, ইউ নো দ্যাট। তাহলে সেখানে দাঁড়িয়ে 2021-এর নির্বাচনে এই মুর্শিদাবাদে কংগ্রেস, বামপন্থীরা সব শূন্য কেন হলো? সিএ জুজু দেখানো হলো। কে দেখালো? অমিত শাহ, যোগী, মোদী, মমতা, দুজনে মিলে দুটো রাইভালরি করে, এটাকেই বাইনারি বলে। যেরকম বালাকোট পুলওয়ামা করেছিল, ওরকম এটা দেখা। এখনো যে কোনো সময় একটা ধরো বিস্ফোরণ ঘটিয়ে দিয়ে, আমি পরিষ্কার বলছি, এরকম হয় দেশে। আপনি সেরকম সম্ভাবনা দেখছেন? আরে এরকম হয় দেশে এবং বিদেশে। আমেরিকায় যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, তখন ইরাকে বোমা পড়ে, আফগানিস্তানে বোমা পড়ে, ওখানে ছেপে পোস্টার করা হয় না, এখানে রক্ত ঘটিয়ে দিয়ে, রক্তপাত করে দিয়ে ওখানে ভোট হয়। তাহলে এরকম ট্রেনিং তো, এরকম কোম্পানি তো আছে। এসব যে তুমি যেসব কোম্পানি বিশারদদেরকে দেখো, তারা তো এই অ্যাডভাইস দেয়। সেরকম তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিজেপি প্রচুর সমালোচনা করছে, আর তারপর এটাও বলছে যে আমরা ক্ষমতায় আসলে 3000 টাকা করে দেবো। এই জায়গায় আপনারা কখনো এই পথে হাঁটবেন? আমরা এই পথে হেঁটেছিলাম,
প্রথম বেকার ভাতা দিয়েছিল বামফ্রন্ট সরকার ৭৭ আসার পরে। আমি তখন যুব আন্দোলন করি, ছাত্র আন্দোলন করি। তখন দক্ষিণপন্থীরা বলেছিল এই সব নষ্ট করে দিল ভাতা দিয়ে। তারপরে সারে ভর্তুকি, বিদ্যুতে ভর্তুকি, জ্বালানিতে ভর্তুকি, কেরোসিন তেলে ভর্তুকি, চিনিতে ভর্তুকি, বামপন্থীরা লড়াই করেছে। আর সবসময় মোদী বলেছেন এটা হচ্ছে রেওড়ি, বলেছিলেন কদিন আগে, রেওড়ি বিতরণ করা হচ্ছে। মমতা ব্যানার্জি তখন এগুলো বিরোধিতা করেছেন। এটা কোনো একটা দলের না, এটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণকারী রাষ্ট্র। সে যে কল্যাণ করতে চায় নাগরিকের, যখন করে না তার খেসারত দেয়। আসলে মেয়েদেরকে আমাদের ওয়ার্ক পার্টিসিপেশন কমে যাচ্ছে, মেয়েদের রোজগার কমে যাচ্ছে। আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলছে, বেঙ্গলের স্ট্যাটিস্টিক্স তাই বলছে, যে যেখানে রেমুনারেশন আছে, রেমুনারেটিভ কাজ যেখানে সে রোজগার করতে পারে, সেরকম জায়গা ক্রমাগত কমে যাচ্ছে। বেকারি বাড়লে তাই হয়, পুরুষগুলোই সেই কাজ পায় না, মেয়েরা করতে পাবে, বা যে পায় সেটা সমান কাজের সমান মজুরি হয় না, সে ইট ভাটার শ্রমিক হোক বা সে বিড়ি মজুর হোক। সেখানে দাঁড়িয়ে সরকার যেটা করে, কিছুটা রিলিফ দেওয়ার ব্যবস্থা করেছে। এটা তৃণমূল নয়, এটা সরকার। কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, আন্ধ্রা, প্রত্যেকটা রাজ্যে এখানে যা দেওয়া হয় তার থেকে বেশি দেওয়া হয় ভাতা। পরিষ্কার বলছি, আমি লিস্ট দিতে পারি আমি। কিন্তু আমার হাসি পাচ্ছে তোমাদের উপরে, বাংলা ভাষার জ্ঞান নিয়ে, বাংলা চ্যানেল এবং খবরের কাগজের। তুমিও বললে ওটা নেম, যেহেতু প্রপার নেম লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা, 500 টাকা কি ভান্ডার বলে? দশকর্মা ভান্ডার না দেখো, পুজোর জিনিসপত্র বিক্রি হয়, সেখানে রকমের জিনিসপত্র থাকে বলে দশকর্মা ভান্ডার বলে। 500 টাকা ওই যে মাটির ভাঁড় হয় না, ওটা ভাঁড়, ভান্ডার অপভ্রংশ। আর ভান্ডার হচ্ছে যেটা চতুপ্রিয় মল্লিক, যেটা অনুব্রত, যেটা হচ্ছে তোমার গিয়ে পার্থ আর তার অর্পিতা, তাদের ফ্ল্যাট থেকে যেগুলো বেরিয়েছে 2000 টাকার নোট, এরকম বান্ডিল। মমতা বলছে ওইসব দেখবেন না, আমার দিকে দেখবেন, মা দুর্গার দিকে দেখবেন। তো এইগুলো হচ্ছে ভান্ডার, আর এটা হচ্ছে ভাঁড়। তাহলে 500 টাকা ধরিয়ে বলা হচ্ছে ভান্ডার, আর ভান্ডারটাকে লুকিয়ে দেওয়া হচ্ছে। ওই ভান্ডার উদ্ধার করলে আমরা কোন পথে হাঁটবো? ওই ভান্ডার উদ্ধার করলে এই টাকাগুলো দ্বিগুণ তিনগুণ হবে। ইতিমধ্যে বলা হয়েছে 6000 টাকা, বছরে 1 লাখ টাকা। আর যারা পাচ্ছে না, এখানে ঘরে ঘরে যেই যাচ্ছি বলছে আমার বিধবা, কিন্তু বিধবা ভাতা পাচ্ছে না, বার্ধক্য ভাতা পাচ্ছে না, বলে আমাকে মৃত দেখিয়ে অন্য কেউ নিয়ে নিচ্ছে। এই অভিযোগ এখানে, শুধু মুর্শিদাবাদে আমি ঘুরতে ঘুরতে গিয়েছি। প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না, প্রতিবন্ধী আইন পাস হয়েছে কিন্তু এটা পশ্চিমবঙ্গে লাগু হয়নি। তখন দাঁড়িয়ে আমরা সেগুলোকে লাগু করব, যেমন পরিবেশ আইন লাগু করব। বৃন্দা, বামপন্থী প্রচুর যুবক ছেলেমেয়ে আছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে আছে যারা সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ, কিন্তু এদেশে রাজনীতি তো সাধারণত মাঠে ঘাটে হয়। অনেকে বলছেন যে এই এরা যারা আছে তারা বেশিরভাগ ফেসবুকে বিপ্লবী, মাঠে ঘাটে পলিটিক্সে অতটা অ্যাক্টিভ নয়। সিপিআইএম ডিজিটালের স্লোগান হচ্ছে আমরা নেটেও আছি, হেঁটেও আছি। যখন আমরা নেটে ছিলাম না তখন বলতে এরা সব মান্দাতা আমলের। এখন যখন নেটে ডমিনেট করছে, এবং কোনো কোম্পানি কোনো আইটি সেল দিয়ে নয়, ভলেন্টিয়ার্স, যেমন রেড ভলেন্টিয়ার্স, এটা একমাত্র কমিউনিস্ট এটা করতে পারে। সে কালচারের ফিল্ডে হোক, যে কোনো নতুন মাধ্যম এসছে। আইপিটিএ এই 40-এর দশকে করেছিল বলেই তো পরে গিয়ে সলিল চৌধুরী, হেমন্তর মতো লোকজন, সিনেমার জগতে বিভিন্ন শিল্পী, বলরাসানির মতো লোকজন আইপিটিএ প্রোডাক্ট যারা গিয়ে ওখানে ডমিনেট করেছে। তাহলে আমরা এই ভলেন্টিয়ারিজম ডেভেলপ করি টিনেজার্স থেকে ইয়াংদের মধ্যে, তাহলে তাদের মধ্যে যে ভ্যালুজ ইমবাইব করা হয়, তারা যে কৃতকৌশল আয়ত্ত করে, এক্সপার্টিস তৈরি হয়, প্রফেশনালিজম আসে, তারপরে তারা কমিউনিস্ট পার্টিকে সার্ভ করতে পারে, বা যে পেশায় যাবে তাতে এই ভ্যালু সিস্টেম নিয়ে যাবে এবং তারা সেখানে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আজকে যখন আইটি ড্রিভেন সোসাইটি, নলেজ বেস সোসাইটি, এটা বাংলায় এটা সফট পাওয়ার। আমরা আরো ভালো করে করবো। এখনো ব্যাঙ্গালোর, এখনো গুরগাঁও, এখনো পুনা, এরাই তো করছে, এই জায়গাতে বিদেশে করছে, সিলিকন ভ্যালিতে করছে। তাহলে কেন আমরা এখানে সেটা করতে পারলাম না? সেক্টর 5-এর পরে কেন আমরা আর এগোতে পারলাম না? এই জায়গা থেকে আসছি যে আইটি সেল, এই কনসেপ্ট তো ইন্ডিয়ান পলিটিক্সে বিজেপির আমদানি। আপনি রাজ্য সম্পাদক হওয়ার পরে বাংলায় সিপিআইএম এর ডিজিটাল আর্মি তৈরি হয়েছে, এবার ভোটে তো হ্যাশট্যাগ সেলিম সেলফিও শুরু হয়েছে। তুমি জানো এই আইটি সেল নামটা শোনার আগে, আইটি নামটা শোনার আগে গত শতাব্দীতে একজন পলিটিশিয়ানের ওয়েবসাইট ছিল, সেটা হচ্ছে মোহাম্মদ সেলিম। যখন ফেসবুক তৈরি হয়নি তখন আমি অর্কুট থেকে, তখন থেকে আমি সোশ্যাল মিডিয়া ছিলাম। 2011-তে যখন এই ট্রোল ব্রিগেড বলে অ্যাবিউজিভ হলো, ব্যক্তিগত চরিত্রহরণ হচ্ছে, আমাকে হ্যাক করে দিয়ে বুদ্ধদার নামে গালাগাল দিচ্ছে,
তখন আমি ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলাম এবং ইয়াঙ্গার জেনারেশনকে তৈরি করা হলো। তারা তৈরি এবং তারা দে ক্যান টেক অন প্রফেশনাল আইটি সেলকে পশ্চিমবঙ্গে অন্তত, গোটা দেশে আমরা পারিনি, তো পশ্চিমবঙ্গের পেছনে ফেলে দিয়েছে। আমার যতদূর মনে পড়ছে চিত্তব্রত মজুমদারও টেকসাবি লোক ছিলেন, উনি একদম কম্পিউটার ব্যবহার করতেন ওই সময় আমি দেখেছি নিজে। অনেকেই করতো, মানব মুখার্জি করতো। এই ক্লাস থেকে মাস এই জায়গায় চটুল গানের মোড়কে যে প্রচার হচ্ছে, টুম্পা সোনা, জামাল কুদু, এগুলো তো বিনোদন হয়, ভোট হয়। এটা চটুল নয়, ক্রিয়েটিভিটি ইনফিউজড। আগে একটা বললাম নলেজ বেসড, আইটি ড্রিভেন, ক্রিয়েটিভিটি ইনফিউজ, সৃজনশীলতা। আচ্ছা, দেওয়াল লেখায় কি ভোট হয়? এটা প্রশ্ন করতে পারতে তুমি। একসময় ইলেকশন কমিশন বলেছিল দেওয়াল লেখা বন্ধ করে দিয়েছিল দুটো একটা ইলেকশনে। সুকান্তর কবিতায় হচ্ছে দেয়ালে দেয়ালে, হ্যাঁ, মনের খেয়ালে লিখি যাতা, হ্যাঁ, মনের কথা, হ্যাঁ, আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা। তখন দেওয়াল লেখা। কার্টুন, স্কিট, ছোট নাটক, গণসঙ্গীত, পোস্টার, কালারফুল ছবি, পেন্টিংস, পেন্টার্স ফ্রন্ট। বামপন্থীরা এটা নয় যে জ্যোতি বসু সব করতেন, মমতাই সব করবে, কবিতাও লিখবে, গানও লিখবে, ছবিও আঁকবে। এই নতুন অংশের কর্মীরা আসবে, তারা নির্বাচনে যখন অংশগ্রহণ করে তার সৃজনশীলতাকে উন্মুক্ত করবে। ক্লাসের পাশাপাশি মাস্কও আপনি ধরতে চেয়েছেন অবশ্যই। এবং এটা তো সেই আর্ট ফর্ম, সেই পারফর্মিং আর্ট, সেগুলো অনেক বেশি নতুন কাডার জোগাড় হবে। তারা তাদের নিজের নিজের ক্ষেত্রে সক্রিয়তা নিয়ে আসবে, কিন্তু সৃজনশীলতাকে চাষ করবে। যতটা দাপুটে শাসক ছিলেন আপনারা, ততটা কি যাঁদের বিরোধী হতে পেরেছেন? প্রথমত আমি নিজে মনে করি না যে আমরা কখনো খুব দাপুটে ছিলাম। আমি তো নিজের ক্ষেত্রে দেখতে পাই, আমি তো এমপি ছিলাম, রাজ্যসভার এমপি ছিলাম। তুমি আমাকে তখনও তুমি সাংবাদিকরা দেখেছো, আমাকে দাপুটে দেখে মনে হয়েছে তখন? অনেক সময় হয় কি একটা অ্যাগ্রেশন থাকে, এই আমি যখন কথা বলছি সেটাকে অনেকে মনে করে দাপট। দাপট তো এখন যারা কেন্দ্র বাহিনী, রাজ্য বাহিনী নিয়ে একদম হইচই, 1200 জন সভা করছে অভিষেক, আর 2500 হচ্ছে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার। দাপট ওটাকে বলে। এটা কখন দেখেছো তুমি? জ্যোতি বসুর সময় দেখেছো? বুদ্ধবার্তার সময় দেখেছো? না, আপনি বলছি ঝাঁঝালো বিরোধী হতে পেরেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে পড়তেন, ঝামেলা লাগিয়ে দিতেন বিভিন্ন সময়। আমি আগে একটা জায়গায় বলেছি, ধরো আমি মীনাক্ষীর কথা বলছি, এই যে মহিদুল মির্জা খুন হলো, পুলিশ লাঠিচার্জ করলো, নবান্ন অভিযান ধর্মতলা ঘিরে আটকে দিল, একদম একটা বক্স টাইপ করে দিয়ে পেটালো। সেখানে এই দীপশিতা, এই মীনাক্ষীদের দেখেছো কিরম আগলেছে? পালায়নি। মমতা ব্যানার্জি 21শে জুলাই লোকজনকে তাকিয়ে বোমা বন্দুক পাঠিয়ে দিয়ে আর নিজে স্কুটারের পেছনে চেপে পাঠিয়ে গিয়েছিলেন। সামনে কোনো ছবিতে পাবে না দেখতে। তার দাপুটে কোনটা হলো? সেলিমদা, এই যে রামনবমী নিয়ে এত শোরগোল, তৃণমূল বিজেপির তুমুল লড়াই, এই লড়াইয়ে বামেরা কোথায়? এই আইডেন্টিটি পলিটিক্সে আপনারা হারিয়ে যাচ্ছেন না তো? না, আইডেন্টিটিটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু যখন দাঁড়িয়ে ধর্মকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা হয়, রাজনৈতিক মঞ্চে যখন ধর্মকে ব্যবহার করা হয়, অ্যাজ আ লেফটিস্ট বামপন্থীরা গোটা বিশ্ব জুড়ে এই অবস্থান নিয়েছে, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে। সুভাষ বোসকে তার ধর্ম পরিচয় ব্যবহার করতে হয়েছে রাজনীতির জন্য? না। আচ্ছা, এমনকি যখন তিনি পট্টাভি সীতারামাইয়াকে হারালেন, তখনও কি বাঙালি অবাঙালি এই সেন্টিমেন্ট তুলেছেন? বরঞ্চ উল্টে বলেছেন, শ্যামাপ্রসাদ এই সন্ন্যাসীরা আসলে গেরুয়া ধারণ করে দিয়ে ভোট চাইতে এলে তাদের মাথা ভেঙে দিন। মুজাফর আহমদকে তার ধর্ম পরিচয় ব্যবহার করতে হয়েছে কোনোদিন? জ্যোতি বসু করতে হয়েছে কোনোদিন? জ্যোতি বসুকে ফেস টুপি পরে রেড রোডে গিয়ে বক্তৃতা করতে হয়েছে, খুতবা দিতে হয়েছে? সেলিমদা, আপনার আমলে নানা রকমের গান, আধুনিক গান এবং জামাল কুদু, টুম্পা সোনা সব ব্যবহার হচ্ছে সিপিআইএমের প্রচারে। রাজ্য সম্পাদক নিজে কি ধরনের গান শুনেন আপনি ব্যক্তিগতভাবে? আমার একটা মজা, আমি সকালে যখন ঘুম থেকে উঠি রবীন্দ্রসঙ্গীত শুনি। আচ্ছা। আর একটু আগে উঠলে এফএম চ্যানেলে ওই আমার পুরনো বন্ধু আছে, সে ওই আবৃত্তি করতো, এখন ধর্মের কথা শোনায়, কখন রামকৃষ্ণ পরমহংসদেব, কখনো শ্যামাসঙ্গীত, কখনো বিভিন্ন শোনেন? আমি সেগুলো শুনি। বাংলায় তো এই রামপ্রসাদের আছে দেমার তোর তবিলদারি, নজরুলের শ্যামাসঙ্গীত আছে। এখন এই ডিজে বাজিয়ে হে রাম, হায় রাম, জয় রাম করার মতো বাংলা ছিল না সংস্কৃতি। ওগুলো খুব শ্রুতি মধুর, তার মধ্যে মানুষের দরদ আছে। সে কৃষ্ণকে নিয়ে আছে, কালীকে নিয়ে আছে। সিনেমা দেখেন? দেখতাম, এখন দেখার সময় পাই না, কিন্তু এখন সুবিধা হয়ে গেছে, ওটিটি ঘরে বসে দেখা যায়। আমি তোমাকে বলে দিই, লকডাউনের পর থেকে আমি টেলিভিশন এবং সিনেমা দেখি না, কারণ কোয়ালিটি সিনেমা বা টেলিভিশন প্রোডাকশন এখন হয় না আমাদের। আর ওটিটি দেখেন না? আমি বললাম জন্য আমার প্যাডে দাঁড়িয়ে যখন সময় পাই, তখন এখন তো সুবিধা হয়েছে, সেখানে নানা রকমের সিরিয়াল আসে, নানা রকমের সিরিজ আসে, নানা রকমের ইম্পর্টেন্ট তোমার কি এইসব মানি হেস্টের ব্যাপারে কতগুলো
দুরন্ত কতগুলো ছবি হয়েছে, সেগুলো দেখি। প্রিয় নায়ককে? আমার অল টাইম ছিল প্রিয় নায়ক দিলীপ কুমার। আমার গানটা আমার কমপ্লিট হলো না। হ্যাঁ, গানটা সকালে রবীন্দ্র থেকে শুরু করি, হ্যাঁ। আর রাতে যখন ঘুমি তখন গজল শুনি। আচ্ছা, কার? শান্তিতে, ওখানে স্পেসিফিক নেই, কিন্তু গজল হচ্ছে সবারই শুনি। সে যখন তোমার গিয়ে আমাদের গোলাম আলীও শুনি, আবার মেহেদী হাসানও শুনি, আবার আমাদের এখানকার যারা নতুন গায়িকা আছে তাদেরও শুনি, আবার আনুপ জলোটা যখন ভাজানের আগে গজল গাইতো তারও শুনি। ব্রাত্য বসুর হুব্বা দেখেছেন? আমি তো ও নিজে হুব্বা, আবার বাহাত্তর হুব্বা করতে গেল, ওই তো মডার্ন হুব্বা। দেখিনি, দেখা দরকার কি, রোজ লাইফ টেলিকাস্ট দেখছি। খাওয়া দাওয়া সেলিমদা? যা মানুষ খায়, বাঙালি মধ্যবিত্ত, আমি এখনও ঠিক নিম্নবিত্ত যা খায় তার থেকে হয়তো, যেহেতু বউ ডাক্তার, আমার পরিবারে 5 জনের মধ্যে 4 জনই হচ্ছে, 6 জনের মধ্যে আমি আমাকে বাদ দিই, বাকি 5 জনই হচ্ছে ভালো রোজগারে। 2 ছেলে, 2 পুত্রবধূ এবং আমার স্ত্রী। তাদের মধ্যে 2 জন ডাক্তার, 1 জন ম্যানেজমেন্টের লোক, 2 জন ইঞ্জিনিয়ার। তো সেখানে দাঁড়িয়ে মধ্যবিত্ত যা খায় তাই খাই। আর যখন পার্টির কাজ করি, যখন পার্টি অফিসে থাকি, পার্টি কমিউনি জানান না তাই খাই। একটা র্যাপিড ফায়ার করি। ফুটবল না ক্রিকেট? ফুটবল, অলওয়েজ ফুটবল আমার রক্তে আছে। কোন ক্রিকেট আমি দেখি না, খুব কম দেখেছি আমাকে ক্রিকেট মাঠে দেখতে। একসময় একদম ক্রিকেট বিরোধী ছিলাম আমি। মোহনবাগান, ইস্ট বেঙ্গল না মোহামেডান? আমি এই সংকীর্ণ ক্লাবের পরিচয়ের মধ্যে যাইনি, কারণ এই যে 3টে ক্লাব নিয়ে আসলে যেটা হয়েছে, বা আইএফএফ নিয়েও বাংলার যে ফুটবল আছে, বাংলার যে ফুটবলার তৈরি হতো, তা সেটা বন্ধ। আমি একসময় ওয়ারি, এরিয়ন, খেদুপুর এদেরকে সাপোর্ট করতাম, কারণ নতুন প্লেয়ার উঠতো, আর বাকিদেরকে অন্য রাজ্য থেকে নিয়ে আসা হতো। এখন তো বিদেশ থেকে নিয়ে আসা হচ্ছে। আমি এখন ইন্টারন্যাশনাল ফুটবল দেখেন? আন্তর্জাতিক ফুটবল দেখেন? অবশ্যই। কোন দল? ম্যানিউ। ম্যানিউ তো হারছে তো পরপর। সে কি করে, এই দেখো তুমি এতে বললে, এই যে এটা তোমাদের আছে যে জেতার জন্য হতে হবে, এটা ঘোড়ার বাজি, এটা ঘোর দৌড় নাকি যে রেস্ট বাজি লাগাচ্ছি। সেরা মুখ্যমন্ত্রীকে? জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? তুমি সেরা সেরা বললে জ্যোতি বসু। জননেতা হিসেবে কাকে পছন্দ, বুদ্ধবাবু না জ্যোতিবাবু? জননেতা হিসেবে হরেকৃষ্ণ কুমার। সিঙ্গুর না নন্দীগ্রাম? এটা কোনো প্রশ্ন হলো? তুমি বলতে পারো সিঙ্গুর নন্দীগ্রাম না সন্দেশখালী, আমি বলবো সিঙ্গুর নন্দীগ্রাম বেটার ছিল সন্দেশখালী থেকে। অভিজ্ঞতা না তারুণ্য? দুটো মিশেল। তাত্ত্বিক নেতা না মেঠো রাজনীতি? এটা নিয়ে মজার কথা আছে, কিন্তু থিওরি অ্যান্ড প্র্যাকটিস দুটোকে মেলাতে হয়। শুধু মেঠো দিয়ে হয় না, আর শুধু কেতাবি হয় না, দুটো মিশেল চাই। থিয়েটার না সিনেমা? থিয়েটার, কারণ প্রতিদিন তাকে ভাঙা চড়া হয়। সিনেমা তো ফিক্সড। উত্তম না সৌমিত্র? সৌমিত্র। কোনো পছন্দের নায়িকা? অনেক, এটা এক একটা এজে এক একটা নায়িকা হয়, এখনকার কেউ নয়। আমি যখন জোয়ান ছিলাম তখন পর্যন্ত, তো সেখানে দাঁড়িয়ে তোমার গিয়ে যদি হিন্দি সিনেমা বলো একরকম, বাংলা সিনেমা বলো আর একরকম। হেমা রেখা না, স্মিতা পাতিল। স্মিতা পাতিল, আচ্ছা। তখন স্মিতা পাতিল একদম ইয়াং এজে, যে দিলীপ কুমার বললাম তখন মধুবালা, আর হচ্ছে তোমার গিয়ে বাংলা সিনেমা যদি বলো তখন সুচিত্রা। অনেক অনেক ধন্যবাদ সেলিমদা আমাদের সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।